বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে চলতরিৎ, যেটা এসএসসি 11 অধ্যায়, এসএসসির অর্থাৎ ফিজিক্স চ্যাপ্টারের 11 অধ্যায়। আমাদের আগের পর্বে আমরা ওহমের সূত্র পর্যন্ত পড়ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রোধ থেকে। আগের লেকচারটা মিস করে থাকলে আমার ভিডিওর এই ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই আগের লেকচারটা দেখে আসতে পারেন। এখন রোধ, আসলে রোধটা কি জিনিস? রোধ মানে হচ্ছে কি বাধা। রোধ মানে সহজ ভাষায় বলতে গেলে বাধা। আসলে বাধাটা কিরকম? যেমন আমি যদি বলি এটা একটা পরিবাহী, এটা কিন্তু কখনো বিদ্যুৎ প্রবাহিত করতে পারে না, তারপরও মনে করো যে এটা একটা পরিবাহী। এটা যখন ইলেকট্রন প্রবাহিত হবে, ইলেকট্রন প্রবাহের সময় এই পরিবাহীটার মধ্যে কিছু অনুপরমাণু থাকবে। এই পরিবাহীটার মধ্যে কিছু অনুপরমাণু থাকবে। যখন ইলেকট্রনগুলো ছোটাছুটি শুরু করে দেয়, তখন এই অনুপরমাণুগুলোর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। অনুপরমাণুগুলোর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে লিপ্ত হওয়ার ফলে এই ইলেকট্রনগুলো বাধাগ্রস্ত হয়, তার মানে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়। তাহলে আমরা যদি সহজ ভাষায় সংজ্ঞাটা দিতে যাই, যে তড়িৎ প্রবাহ যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় সেটা হচ্ছে কি রোধ। পরিবাহী যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় সেটা হচ্ছে রোধ। এই রোধটা আমরা ওহমের সূত্র থেকে শিখে আসছি যে V = R, এটাকে রোধ বলা হয়। এই রোধের একক হচ্ছে কি ওহম। রোধের একক হচ্ছে ওহম। এটাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এখন এই রোধ হচ্ছে কি, আবার এই রোধকটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থির মানের রোধক আর একটা হচ্ছে পরবর্তী রোধক। স্থির মানের রোধকটা কি? যে রোধকের মানটা নির্দিষ্ট কখনোই পরিবর্তন করা যায় না, সেটি হচ্ছে কি স্থির মানের রোধক। আর পরবর্তী রোধকটা কি জিনিস? যে রোধের মানটা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায় সেটা হচ্ছে কি পরবর্তী রোধক। এই রোধের আবার কিছু নির্ভরশীলতা আছে। একটা হচ্ছে দৈর্ঘ্য, মানে রোধটা নির্ভর করে দৈর্ঘ্যের উপর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, উপাদানের উপর এবং তার তাপমাত্রার উপর। প্রথমে আসি তাপমাত্রাটা নিয়ে কথা বলি। কোনো একটা পরিবাহী, আমরা জানি প্রত্যেকটা মেটাল অর্থাৎ প্রত্যেকটা পরিবাহী বা তার অবশ্যই কোনো পরমাণু অর্থাৎ অনুপরমাণু দ্বারা তৈরি। অবশ্যই কোনো সবকিছু কিন্তু অনুপরমাণু দ্বারা তৈরি। যখন এটা তাপমাত্রা প্রয়োগ করা হয়, আমরা জানি যে প্রত্যেকটা অনুপরমাণু একটা রাসায়নিক বন্ধনের ফলে, নিজেদের মধ্যে বন্ধন গঠনের ফলে একে অপরকে আকর্ষণ করে আসছে, বিধায় এই পদার্থটা শক্ত হয়েছে। বিষয়টা কি বুঝে গেছে? যখন আমরা এটাকে তাপ দেব, আস্তে আস্তে অনুপরমাণুগুলো ছোটাছুটি শুরু করে দেবে, তার মানে একে অপরের থেকে দূরে সরে যাবে। এখন একে অপর থেকে দূরে সরে গেলে সেটাকে আসলে পরিবহন করবে? সেটা পরিবহন কিভাবে করবে না? যখন এরা একে অপরের কাছাকাছি থাকবে, তখন এই জায়গার বিদ্যুৎটা এই জায়গায়, অর্থাৎ একটার পর একটা, এরকম যেমন একটা দেয়াল যদি আমরা দেখি, একটার পর একটা ইট গাঁথে, সেম এখানেও, কারণ উপরের ইটটা যদি আমি চাপ প্রয়োগ করি, একদম নিচের ইটে চাপ আসবে। সেম এখানেও এই যে এখান থেকে ওরা ওইভাবেই মানে লাগালাগি থাকে। তখন যখন তাপমাত্রা প্রয়োগ করা হয়, তখন এরা একে অপরের থেকে দূরে সরে যায়। একে অপরের থেকে দূরে সরে যাওয়ার ফলে এদের মধ্যে আর কি মানে বিদ্যুৎ পরিবহন ক্ষমতাটা কমে যায়, অর্থাৎ রোধ বৃদ্ধি পায়। এটা হচ্ছে তাপমাত্রা। এই জন্য অবশ্যই প্রত্যেকটা সূত্রে আমরা তাপমাত্রাটাকে স্থির রাখবো। এখন প্রথম সূত্র, আচ্ছা, রোধের নির্ভরশীলতা। রোধের নির্ভরশীলতা। রোধ চারটা বিষয়ের উপর নির্ভর করে। একটা আছে দৈর্ঘ্য, একটা আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, একটা আছে উপাদান, একটা আছে কি তাপমাত্রা। আচ্ছা, এখন দৈর্ঘ্যটা যদি আমরা দেখি, বলা হয়েছে যে তাপমাত্রা নির্দিষ্ট এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা থাকবে ধ্রুব, অর্থাৎ এটা এই দুটো হেরফের করা যাবে না, কোনো পরিবর্তন করা যাবে না। সেই ক্ষেত্রে দৈর্ঘ্যটা অর্থাৎ ওর যে রোধটা থাকবে, সেই রোধটা হচ্ছে ওই দৈর্ঘ্যের সমানুপাতিক। আমরা দৈর্ঘ্যের সূত্রের ক্ষেত্রে আমরা কি দেখতে পারবো? দৈর্ঘ্যের সূত্রের ক্ষেত্রে এর যে রোধটা থাকবে তা ওই পরিবাহীর যে দৈর্ঘ্য থাকবে তার সমানুপাতিক। যেমন মনে করো যে এই সমানুপাতিক বলতে আমরা যদি এই দৈর্ঘ্যটা বৃদ্ধি করি, কোন তারের দৈর্ঘ্য বৃদ্ধি করলে ওর রোধ বৃদ্ধি পাবে, আর দৈর্ঘ্য কমাইলে রোধও কমবে। যেখানে অবশ্যই তাপমাত্রা নির্দিষ্ট এবং ক্ষেত্রফল এর ধ্রুব থাকবে। বিষয়টা বুঝে গেছে? তার মানে আমি যদি একটা তার নেই, এই একটা তার, সেম ওই ক্ষেত্রফল আমি চেঞ্জ করলাম না, যদিও এখানে বড় ছোট দেখাচ্ছে, তাহলে এই তারটার রোধ কম হবে, এই তারটার রোধ বেশি হবে। অর্থাৎ যে তারটা যত বেশি লম্বা, সেই তারটার রোধ তত বেশি, সেই তারটার বাধা প্রদান করার ক্ষমতা তত বেশি। বিষয়টা বুঝে গেছে? তাহলে যে তারের দৈর্ঘ্য বেশি সে তারের রোধ বেশি, এটা জিনিস মাথায় রাখতে হবে। আর
দৈর্ঘ্যের সাথে রোধের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তার মানে দৈর্ঘ্য বাড়লে রোধও বৃদ্ধি পাবে। 2 নম্বর সূত্রটা বলা হলো কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ক্ষেত্রে কি পাই আমরা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ক্ষেত্রে কি পাই, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ক্ষেত্রে অবশ্যই দৈর্ঘ্যটাকে স্থির রাখা লাগবে এবং তাপমাত্রাটা নির্দিষ্ট থাকবে। সেক্ষেত্রে এই যে রোধটা থাকবে তার সঙ্গে সম্পর্ক থাকবে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তার মানে কোনো একটা তারের ক্ষেত্রফল যদি বৃদ্ধি করা যায় তার রোধের মান কমে যাবে, তার রোধের মান কমে যাবে। এটা হচ্ছে এই যে ব্যস্তানুপাতিক হওয়ার কারণে। তাহলে সমানুপাতিক হচ্ছে যদি একটা মান বাড়ে আরেকটা মান বাড়বে, আর ব্যস্তানুপাতিক মানে হচ্ছে কি যে ক্ষেত্রফল যদি অর্থাৎ একটা মোটা তারের যদি একটা মোটা তার নেওয়া হয় সেই তারটার রোধ হবে কি খুব কম, যে মোটা তারের রোধ কম চিকন তারের রোধ বেশি। বিষয়টা বুঝে গেছেন? এটা দিলাম আমি 2 নম্বর। তাহলে দুইটা জিনিস সেখানে মাথায় রাখো, সেটা অবশ্যই একই উপাদান। উপাদানটা কি হতে হবে, একই। উপাদান বলতে কি যে মনে করো তুমি সিলভার নিয়ে কথা বলতেছো, অবশ্যই দুইটাই সিলভার নিয়ে কথা বলা লাগবে, একটা সিলভার আর একটা কপার হবে না, তার মানে একই উপাদানের হইতে হবে। এখন আমরা এটা একটা দেখলাম, এটা একটা দেখলাম, এখান থেকে দেখবো এখন রোধের নির্ভরশীলতা গেল। এখন আসি আপেক্ষিক রোধ। মানে আপেক্ষিক রোধটা কি জিনিস? এই আপেক্ষিক রোধ এক ও দুই থেকে কি পাই আমরা, আর সমানুপাতিক L ডিভাইডেড A, এটা পাই না আমরা। তাহলে এইটার থেকে আমরা এখন একটা সম্পর্ক তৈরি করতে পারি, সেটা হচ্ছে এরকম, আরটা তুলি দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক এসে L ডিভাইডেড A, এইটাকে বলা হয় আপেক্ষিক রোধ। এটাকে বলা হয় আপেক্ষিক রোধ। এখন এই আপেক্ষিক রোধের এককটা যদি আমরা দেখি, আমরা জানি, আমরা আগে ইয়েটা বাইরে করে নেই, তাহলে এখান থেকে আমরা ρ কি লিখতে পারি, RA ডিভাইডেড L। তাহলে R এর ওহম, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার, আর দৈর্ঘ্যের একক কি মিটার, এখান থেকে এটা কাটাকাটি করলে কত আসে ওহম। তাহলে আপেক্ষিক রোধের একক কি ওহম। এখন এই আপেক্ষিক রোধটা কি জিনিস? এই আপেক্ষিক রোধটা হচ্ছে যে কোনো একটা পরিবাহীর মধ্যে এই আপেক্ষিক রোধটা যত কম থাকবে ওই পরিবাহীটা তত ভালো। বিষয়টা কি বুঝে গেছে? যে যেমন অনেক সময় পরীক্ষায় আসে 3-4টা চার দিয়ে বলে কি যে উপরোক্ত চারের মধ্যে কোন তারটা বেশি গ্রহণযোগ্য, মানে প্রত্যেকটা রোধের তাহলে আপেক্ষিক রোধ বাইরে করে দেখতে হবে, যার আপেক্ষিক রোধ কম সেটাই বেশি গ্রহণযোগ্য। তাহলে এইটা হচ্ছে আপেক্ষিক রোধ। এই আপেক্ষিক রোধ থেকে এখন আমরা দেখবো যে কোনো একটা তারের দৈর্ঘ্য বৃদ্ধি করলে কি হয়, দৈর্ঘ্য কমাইলে কি হয়, অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন করলে কি হয় সেটা দেখবো এখন আমরা। এই তারের ক্ষেত্রফল হচ্ছে A, এই তারের দৈর্ঘ্য হচ্ছে L, তাহলে এই তারের রোধটা কিভাবে আমরা এখান থেকে লিখে রাখি, R সমান সমান ρ L ডিভাইডেড A, এটা হচ্ছে এটা। এখন এই তারটার সঙ্গে আমরা একটা কাজ করলাম, আমরা জয়েন দিলাম, এই তারটার সঙ্গে একটা জয়েন দিলাম, সেই তারটা জয়েন দিয়ে আমরা কি করে দিলাম, এটা পূর্বে ছিল L, এখন পূর্বের থেকে দ্বিগুণ করে দিলাম, আর এই যে তারটা পূর্বে ছিল A, এখন এইটাকে আমরা কি করে দিলাম, একটা পিতলের বা অন্য কিছু দিয়ে একটু পেঁচাই দিলাম। দেখো না যে অনেক সময় বৈদ্যুতিক মোটরগুলোতে সোনালী রঙের ইয়েগুলো দিয়ে পেঁচাই দেয়, সেরকম একটা পেঁচাই দিয়ে এটাকে আমরা ক্ষেত্রফলটা বানাইলাম 1.5 A, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 1.5 A দিলাম। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি করলাম, দৈর্ঘ্য বৃদ্ধি করলাম। তাহলে এই তারের তুলনায় এই তারের রোধটা কেমন হবে? এই তারের রোধ কত হয়েছে? এই তারের রোধ হয়েছে ρ L ডিভাইডেড A। তাহলে এই তারের রোধ কত হবে? R1 ρ, L এর মান কত? 2L ডিভাইডেড, এটা কত আসছে 1.5 লেখা যায় কত? 3 ডিভাইডেড 2 A। তাহলে এটাকে কাটাকাটি করলে কত লেখা যায়? 2 দুগুণ কত হয়? 4, অর্থাৎ 4 ডিভাইডেড 3 ρ
l ডিভাইডেড a এভাবে লেখা যায় না। তাহলে এটাকে লেখা যায় 4 ডিভাইডেড 3 রো। এই রোটা এই রো এলটাকে আমরা কি লিখতে পারি r। দেখো পূর্বের থেকে কি পরিমাণ রোধ বৃদ্ধি পাইছে, 4 ডিভাইডেড 3 পরিমাণ রোধ বৃদ্ধি পাইছে। তার মানে দৈর্ঘ্যের পরিবর্তন এবং ক্ষেত্রফলের পরিবর্তনটা দেখো 4 ডিভাইডেড 3 এই পরিমাণ রোধ পূর্বের থেকে বৃদ্ধি পাইছে। বিষয়টা বুঝে গেছে? এখন আমরা এটা আরেকটা জিনিস দেখি যে এবার মনে করো যে দৈর্ঘ্যটাকে আমরা চেঞ্জ করলাম না, শুধু ক্ষেত্রফলটাকেই বাড়াইলাম। দৈর্ঘ্যটাকে চেঞ্জ করলাম না, ক্ষেত্রফলটাকেই বাড়াইলাম। শুধু ক্ষেত্রফলটা পূর্বের থেকে কত গুণ করলাম, 3a করলাম, আর দৈর্ঘ্য l ছিল l থাকলো। এটা প্রত্যেকটাই কিন্তু একই উপাদানের, প্রত্যেকটাই আমরা একই উপাদান মনে করি যে প্রত্যেকটাই হচ্ছে কি কপার, প্রত্যেকটাই কিন্তু একই উপাদানের। এখন দেখবো যে এইটার ক্ষেত্রে কি পরিবর্তন হয়, অর্থাৎ রোধের কি পরিবর্তন। এটা r3 দিলাম না r2 দিলাম, তাহলে রোধের পরিবর্তন হবে। আমরা জানি সূত্র কি, রো l এর মান তো l আর ক্ষেত্রফল 3a। তাহলে এটা কি হয়ে যায় 1/3 রো l ডিভাইডেড a। তার মানে এটাকে আমরা লিখতে পারি 1/3 r। পূর্বের থেকে দেখো 1/3 রোধ কমে গেছে। কেন 1/3 রোধ কমে গেল? কারণ রোধের সঙ্গে ক্ষেত্রফলের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তার মানে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রোধ কমে যাবে আর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বাড়ে যাবে। এখন এই সম্পর্কে একটা কিন্তু সম্ভবত 2020 সালে একটা প্রশ্ন আসছিল, বরিশাল বোর্ডে না কি বোর্ডে যেন দেখছি। এইজন্য এই সম্পর্কে পড়াচ্ছি। আরেকটা বিষয় এখানে বলি দেই যে এখন অনেক সময় দেখা যায় কি দৈর্ঘ্য বৃদ্ধি করলো এবং ক্ষেত্রফল বৃদ্ধি করলো, এরকম ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। যেমন মনে করো দৈর্ঘ্য বৃদ্ধি এবং ক্ষেত্রফল বৃদ্ধি। যেমন মনে হলো এরকম করে বলা হলো যে কোনো একটা পরিবাহী তার পূর্বের থেকে দ্বিগুণ করা হলো, কোনো একটা পরিবাহী তার পূর্বের থেকে দ্বিগুণ করা হলো, তার রোধের কি পরিবর্তন হবে। কোনো একটা পরিবাহী মনে করি পূর্বে ছিল r, আচ্ছা মনে করি সাপোজ এরকম তারটা পূর্বে ছিল l, ক্ষেত্রফল a, তাহলে r সমান আমরা কি লিখতে পারি রো l ডিভাইডেড a। এখন এই তারটাকে পূর্বের থেকে দ্বিগুণ করছে, পূর্বের থেকে দ্বিগুণ করছে, অবশ্যই এটা প্রশ্ন বলি দিয়েছে পূর্বের থেকে দ্বিগুণ। আচ্ছা একই তারটা কিন্তু ওই তারটাকে এই তারটাকে পূর্বের থেকে দ্বিগুণ করছে, এটা কিন্তু অন্য তার না। তার মানে এই তারটাকে এইভাবে টানছে, এইভাবে টানার ফলে এটা দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা ভাই তুমি বলতো কি এই জিনিসটা যখন আমি টানবো তখন অবশ্যই এর কি ক্ষেত্রফলটা হ্রাস পাবে না, অর্থাৎ ক্ষেত্রফলটা কমে যাবে না? অবশ্যই ক্ষেত্রফলটা কমে যাবে, আয়তন কিন্তু কমবে না। কারণ এইটার যে পরিমাণ জায়গা ছিল ওই পরিমাণ, অর্থাৎ এই পরিমাণে ধাতু আছে, ধাতু আমরা দিচ্ছিও না কিন্তু বাইরেও করতেছি না। মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে কোনো একটা তারের যখন আমরা দৈর্ঘ্য বৃদ্ধি করবো বা হ্রাস করবো তখন কিন্তু এটার আয়তনের কোনো পরিবর্তন হবে না, দৈর্ঘ্যের এবং ক্ষেত্রফলের পরিবর্তন হবে। এটা যখন দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি পাবে ক্ষেত্রফলটা হাফ গুণ হ্রাস পাবে। বিষয়টা বুঝে গেছে? দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল হাফ গুণ হ্রাস পায়, তাহলে দৈর্ঘ্য তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল, মনে করো যে এই তারটাকে আরো বেশি জোরে টানলাম আমি, আরো বেশি জোরে টানার ফলে এই তারটা পূর্বের থেকে 3 গুণ বৃদ্ধি পেল, তাহলে এটা 1/3 অর্থাৎ 3 অংশ হ্রাস পাবে। তাহলে আমি তার এখন কোনটা তারের কোন রোধ ছেড়ে বাহির করব, তাহলে r এই রো l এর মান এখানে 2l ডিভাইডেড a এর মান a ডিভাইডেড 2, এটা কাটাকাটি করতে ভাগগুলি গুণ হয়ে যায়। তার মানে 4 রো ডি l ডিভাইডেড a। এই 4টাকে আমি কি লিখতে পারি 2 এর উপর স্কয়ার, এই রো l ডিভাইডেড a মানে কি r। এটা একটা গেল। দুই নাম্বারটা কি যে আবার দিলাম রো, কারণ রোটা আমি বারবার লিখতেছি কারণ এটা একই উপাদান চেঞ্জ না হলে রো কখনো চেঞ্জ হয় না। আর l এর মানটা কত আসছে 3l, আর এটা কত a ডিভাইডেড 3 রো, এটা ভাগ উল্টে গুণ হয়ে যায়, এটা আমি একদম লিখতেছি 3 3 কত হয় 9 হয়, এটা লেখা যায় রো l ডিভাইডেড a। এখন এখান থেকে r2 কি লিখতে পারি আমি 3 এর উপর স্কয়ার r। অর্থাৎ এখান থেকে আমি বুঝতে পারতেছি কোন একটা পরিবাহীর দৈর্ঘ্য যদি n গুণ
একটা নোট লিখে দাও, কোন পরিবাহীর দৈর্ঘ্য n গুণ বৃদ্ধি করলে তার রোধ পরিবর্তিত হবে R is equal, বা এটাকে R ড্যাশ দিতে পারেন n স্কয়ার R। বিষয়টা বুঝে গেছে? তাহলে এই পরিমাণ বৃদ্ধি পাবে। এখন মনে করো পূর্বে এটার মান দাও, এই রোধটার মান মনে করো আমরা সাপোজ 10 ওহম ছিল, এই দৈর্ঘ্য 3 গুণ করার ফলে 3 গুণ 3 তিরিকা কত হয় 9 গুণ 10 90 ওহম। তার মানে এই পরিমাণ হচ্ছে বৃদ্ধি পাবে। বিষয়টা বুঝে গেছে? তাহলে এভাবে রোধের অঙ্কগুলো এরকম করেই আসে। আমি এই সম্পর্কে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করাই, তাহলে এটা যত কনফিউশন আছে আশা করি দূর হয়ে যাবে। ম্যাথমেটিক্যাল প্রবলেমটা এরকম যে একটি বৈদ্যুতিক হিটারের ব্যবহৃত নাইক্রোম তারের আপেক্ষিক রোধ 100 গুণন 10⁻⁻8 ওহম এবং তারটি 15 মিটার লম্বা, 2.0 গুণন 10⁻⁻7 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের রোধ কত? এবং পরবর্তী প্রশ্নটাকে বলা হয়েছে ওই তারটাকে, অর্থাৎ ওই তারটাকে ওই উপাদানের কিন্তু ওই তারটাকে টেনে দ্বিগুণ লম্বা করা হলো, রোধের কি পরিবর্তন হবে? তা আসো আমরা সমাধান করি। তাহলে এখানে কি পাওয়া যায়? বৈদ্যুতিক তারে হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের আপেক্ষিক রোধ, তার মানে রো এর মান কত দেওয়া ছিল 100 গুণন 10⁻⁻8 ওহম। এইটাকে সাজিয়ে এইভাবে লেখা যায় 1 গুণন 10⁻⁻6 ওহম। আর তারটি 15 মিটার লম্বা, এল এর মান 15 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে a কত 2.0 গুণন 10⁻⁻7 মিটার স্কয়ার। তাহলে আমরা এখন আসি রোধ। তাহলে ক নাম্বার প্রশ্নের आंसर আছে কি R is equal rho L divided A। এটা আমরা সূত্র জানি, এখান থেকে মান বসায় দাও। তাহলে রো এর মান কত আসছে? রো এর মান যদি আমরা বসাই 1 গুণন 10⁻⁻6 ডিভাইডেড L এর মান কত 15, এটা কত আসছে 2.0 গুণন 10⁻⁻7। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব। এই 15 কে 15 যদি আমরা 2 দ্বারা ভাগ করি সেটা হয় 7.5 গুণন 10⁻, এই -6 ছিল, এই -7 যা কি হয়ে যাবে +7, 7.5 গুণন 10⁻, এই -6 এর থেকে +7 বাদ দিলে একটা +1 থাকে, যেটা আলটিমেটলি একটা 10। এই 10 এর সঙ্গে যদি 7.5 কে গুণ দেই সেটা হয় কত 75 ওহম। এবং এই তারটাকে 10 এ দ্বিগুণ করা হয়েছে। তারটাকে 10 এ যদি দ্বিগুণ করা হয় তাহলে কি রোধের, অর্থাৎ রোধের কি পরিবর্তন হবে? তারকে 10 এ দ্বিগুণ করা হয়েছে, এটা বুঝে গেছে? আশা করি বুঝে গেছে। এটা 75 ওহম। এখন তারটিকে টেনে দ্বিগুণ করায়, তাহলে এর দৈর্ঘ্য কত হবে 15 দ্বিগুণ 30 মিটার, আর এর ক্ষেত্রফলটা কত হবে? দৈর্ঘ্য দ্বিগুণ করছে, ক্ষেত্রফল অর্ধেক হবে। এই ক্ষেত্রফল অর্ধেক করলে কত হয়? এখানে 2 দ্বারা ভাগ করলে 1.0 গুণন 10⁻⁻7 মিটার স্কয়ার। মান বসাই দাও এখন। অতএব R is equal, এটা R ড্যাশ দিই, R ড্যাশ is equal কত হয় রো L ডিভাইডেড A। তার মানে রো এর মান কত ছিল? পূর্বে ছিল 1 গুণন 10⁻⁻6, তারপর L এর মান কত আসছে 30 মিটার, আর ক্ষেত্রফলের মানটা কত আসছে A 1.0 গুণন 10⁻⁻7। তাহলে ক্যালকুলেশন করো, 30 কে 30
গুণন 10 টু দি পাওয়ার -6 প্লাস 7, তার মানে এটা আলটিমেটলি কত লেখা যায় 300 ওহম। পূর্বে ছিল 75 ওহম, অর্থাৎ রোধের পরিবর্তনটাকে যদি আমরা আরো দ্বারা প্রকাশ করি তাহলে 300 থেকে যদি আমরা -75 করি তাহলে কত আসছে 225 ওহম। তাহলে এই পরিমাণ রোধ বৃদ্ধি হবে, অর্থাৎ দৈর্ঘ্যটা দ্বিগুণ বৃদ্ধি করলে 225 ওহম রোধ বৃদ্ধি হবে। তাহলে রোধের পরিবর্তন হচ্ছে